অন্যায় প্রতিকার চাইছি। এটাই আজকের সমাবেশে কংগ্রেসের মূল লক্ষ্য। আরে ভাই কি করছিস? ছড়া এটা ছড়া বলছো তো এখন কি করছিস? ছড়ালেন কেন? চেয়ারটা এদিকে আসতে যাতে কংগ্রেসের লোকেরা সবাই রাখতে না পারে, তাতে সকাল থেকে হামলা। একটু আদালতের মুর্শিদাবাদের দমকল থেকে কিছু নাম ছিল, তাদের গাড়ি ফাড়ি ভেঙে বিস্ফোরণ করে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে এত কংগ্রেসের কর্মীরা নেতৃবর্গ আজ এখানে সামিল হয়েছে, এটা আমি মনে করি কংগ্রেসের অনেক বড় পাওনা। दिल्ली भाई ये कहना चाहते हैं, ये तो सिर्फ बाकी है, अभी बहुत कुछ बाकी। सारा ভারতবর্ষ রাখে, সারা ভারতবর্ষে এই মুহূর্তে পরিবর্তনের পদধ্বনি আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি এবং এই বাংলাতেও আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে পরিবর্তনের সরকারের নামে তৃণমূলের জায়গায় বিজেপি এসছে, কিন্তু আগামী দিনে এই পশ্চিমবঙ্গে পরিবর্তন নয়, কংগ্রেসের প্রত্যাবর্তন হবে। কংগ্রেস আবার ফিরে আসবে। হ্যাঁ, কংগ্রেস ফিরে আসবে। कांग्रेस भी आगे हमारे और काम होते हैं। मंजिल से आगे बढ़कर दूसरा मंजिल की तलाश कर, तुझे अगर दरिया मिल जाए तो समंदर की तलाश कर। सीधा तुम जाते हैं पत्थर की चोट पे, पत्थर ही टूट जाए वो सीधा की तलाश कर। हमारे सामने অনেক বড় লড়াই, অনেক বড় সংগ্রাম, কিন্তু সারা দেশ জুড়ে আজ এটা আলোচনা শুরু হয়ে গেছে যে অনেক দেখা হলো এবার মোদী নয়, এবার রাহুলজির নেতৃত্বে এই ভারতবর্ষ সরকার গড়ুন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি এই কথাটা মঞ্চে দাঁড়িয়ে ফাটা পুলি দেওয়ার জন্য বলছি না, না। আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে আমার, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, বাংলাদেশ প্রোগ্রাম করি, যখন যে থাকে কদিন আগে বর্ধমান গেছিলাম, তারপরে বসিরহাট গেলাম। বিশ্বাস করুন সেখানকার মানুষ বলছে দাদা অনেক হলেও আর না, আর ভোট করবো না, এবার রাহুল গান্ধীকে আর কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তাই 29 যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এই ভারতবর্ষের পরিবর্তনের আজকে দেখলেন দিল্লির বুকে ছাত্রছাত্রীদের আন্দোলন, হাজার হাজার ছাত্রছাত্রী প্রতিবাদ করছে। কিসের প্রতিবাদ? টিকিটের জন্য নয়, ধান্দাবাজির জন্য নয়, তাদের প্রতিবাদ কি? তারা পড়াশোনা করছে, তারা শিক্ষিত হচ্ছে, তারা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, আর তাদের প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হচ্ছে একটা অঙ্কের ব্যবসায়ীদের হাতির করার জন্য, তাদের পুঁজিতে আরো বৃদ্ধি করা বোঝার চেষ্টা করবে। 22,80,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিল, নিচে সিটের সংখ্যা কত? 59,000। কি হলো? সমস্ত প্রশ্নপত্র আগে ফাঁস হয়ে গেল। তাদের মাধ্যমে যারা বড় বড় কোচিং সেন্টার চালায় তাদের কি নাম দিয়ে? গেস্ট পেপার নাম দিয়ে। ভাবুন, 22,80,000 ছাত্রছাত্রী দিন রাত মেহনত করে পড়াশোনা করেছে, পরীক্ষার আগে দেখছে তাদের ছাত্র বেকার, কারণ তাদের সমস্ত প্রশ্ন লিক করে দেওয়া হয়েছে। যাদের কাছে পয়সা পেয়েছে, তাদের কাছে ধান্দা করেছে, সেই সমস্ত ব্যক্তিবর্গের চাকরি। এই ভারতবর্ষে কোচিং ইন্ডাস্ট্রি এই মুহূর্তে একটা বড় ইন্ডাস্ট্রি আকার ধারণ করেছে মোদী সরকারের আমলে। এই কোচিং ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে 60,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোচিং ইন্ডাস্ট্রিতে 7 কোটি ছাত্রছাত্রী ট্রেনিং নেয়। ফলে সাধারণ মানুষের আগামী উঠতে গেলে তাকে কোচিং সেন্টার যেতে হবে, সেখানে ফি দিতে হবে, সেখানে শিক্ষকের টাকা দিতে হবে, আপনার সরকারি ফলে সেখানেও টাকা দিতে হবে। ফলে সর্বশান্ত হচ্ছে ভারতবর্ষে সাধারণ নাগরিকেরা। আর কোচিং সেন্টারের মালিকরা 60,000 কোটি টাকার বাণিজ্য করছে এবং তার বাণিজ্যকে বাঁচিয়ে রাখতে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। জানেন আপনারা, এই ফাঁস হওয়ার কারণে এই ভারতবর্ষে 20 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে। আপনারা কি জানেন এই 24
সালে এই ভারতবর্ষ শুধুমাত্র পড়াশোনা করতে এই পক্ষপাতিত্বের জন্য মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা গেছে কত জানে 14,768 জন। আমি এ কথা বলছি না, এই কথা বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, যার মন্ত্রী ভারতবর্ষে যত মানুষ আত্মহত্যা করে তার উপরে 8% ছাত্রছাত্রী। আমরা কি দেশ গড়ব? যারা পড়াশোনা করলো, যারা শিক্ষিত হতে চাই, আমরা তাদের পরীক্ষা করতে দিলাম না, তাদের প্রশ্নপত্র ফাঁস করে দিলাম, কিছু লোকের সুবিধার জন্য পরিণাম তাদের আত্মহত্যা করতে হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী প্রতিবাদ করছে ছাত্র গুণ, অর্থাৎ ছাত্রের খাওয়ার উঠাও। আজকে তাই দিল্লির বুকে দেখলেন ছাত্রছাত্রীরা হাজারে হাজারে প্রতিবাদ করতে গিয়ে তারা আক্রমণের শিকার হচ্ছে। কোন সরকার? বিজেপি সরকার। মানুষের বলার অধিকার তো সাংবিধান করি। যদি ছাত্রছাত্রীরা আমরা আত্মীয় বলি তোমাদের বড় অধিকার কেড়ে নিলাম, তাহলে দেশ এগোবে। কোন মন্ত্রীদের মতন একজন শিক্ষাবিদ, একজন পরিবেশ বিজ্ঞানী 24 দিন ধরে অনুসরণ আছে, কারো কোনো মাথা ব্যথা নাই। কংগ্রেস আমলে আন্না হাজারে প্রতিবাদ করছিল, অনুসরণ করছিল। প্রথমে কংগ্রেস 96 ঘন্টার মধ্যে তার সঙ্গে দেখা করে, তারপর যখন আবার প্রতিবাদ করলো, এই কংগ্রেস আইন তৈরি করেছিল, এই আইন লোকপাল আইন। এই ভারতবর্ষের ক্ষমতা আসার পর বিজেপি পার্টি লোকপাল আইন প্রয়োগ করলো না। অথচ সেই সময় আন্নাহাজারকে পিছন থেকে পদক দিয়েছিল যাতে কংগ্রেস সম্পর্কে বিভ্রান্তি করা যায়, কংগ্রেসের কাছে জোর প্রমাণ পাওয়া যায়। 14 বছর বিজেপি পার্টি ক্ষমতায় কংগ্রেসকে প্রমাণ করতে পেরেছে। ওখানে যাও মাইকের ওখানে। ভোট আসে যায় আর বিজেপি পার্টি নতুন রাজনৈতিক ছাত্র তৈরি করে মাইকের ওখানে যাও। এটা আমাদের দাবি। হিন্দু সমাজ দেখতে পাচ্ছে রাম মন্দিরের নামে রাম মন্দিরের নামে ভারতবর্ষের রাজনীতি হলো। ওখানে যাও গিয়ে মাইকের কাছে ধরো। রাম মন্দির গঠন করা হলো, হিন্দুকে বোঝানো হলো তোমরা রাম রাজ্যে বসে মোবাইল দেখছো। নরেন্দ্র মোদী ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে 2020 সালে রাম মন্দির নির্মাণে তারপর নেটওয়ার্কটা ছিল না। নিজে আমি যখন পার্লামেন্টে ছিলাম বিরোধীদের নেতার করে কংগ্রেসের নেতার করে তখন আমি প্রতিবাদ করে বলেছিলাম আপনি যেন রাজনৈতিক ব্যক্তিদেরকে রাম মন্দির করার দায়িত্ব দিচ্ছেন, রাম মন্দির প্রতিষ্ঠা করুন, ধর্মচর্চা করুন, শঙ্করাচার্য করুন, আপনি যেন করছেন। কিন্তু রাজনীতি করা বলায় তার পার্টির লোক তাদের কাজ করতে দায়িত্ব দিলেন। 2024 সালে 2024 রাম মন্দির উদ্বোধন হলো। ভাবলো ভোটগুলো সব এক টাকা মোদীকে ভোট দিবে। মোদীর সে বিভ্রান্তি থেকে গেল যখন অযোধ্যায় মোদী পার্টির লোক হেরে গেল। মোদী বলল শুধু রাম দিয়ে হবে না। তাই দেখুন লক্ষ্য করে যে রাম মন্দিরে একটা গরিব মানুষ তার পকেটে 50 টাকা দিয়ে কি করছিস? পয়সা দিয়ে পুরো ধাক্কা মারছিস। এটা লেগে এবং সে মনে মনে ভাবে পবিত্র রাম মন্দির আমি চালাবি না, তাহলে আগামী দিনে আমার মঙ্গল হবে, আমার ছেলের চাকরি হবে, সংসার সেই রাম মন্দিরের যা দেখভাল করছে বিএনপি ভারতের লোকেরা এই রাম মন্দির যারা মানুষের চাঁদা কোটি কোটি টাকা লুট করে চলে যাচ্ছে। লুট করে শুধু নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে রাম মন্দিরকে সামনে রেখে ক্ষমতায় এসেছিলেন সেই প্রধানমন্ত্রী এখন বিদ্যুৎ হয়ে যাওয়ার পরেও চুপ করে বসে আছেন। ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছে। তাই ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে একটা কথা বলতে চাই, এই বিভাজনের রাজনীতি থেকে আসুন আমরা মুক্ত হয়ে নতুন বাংলা বলি। এই বাংলায় বিভাজনের রাজনীতিতে যেন আমরা এটাই আমাদের দেওয়া। এই ভারতবর্ষের তৈরি করতে, এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য ভারতবর্ষের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী জনজাতি সবাই প্রাণ দিয়েছে। হ্যাঁ, এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য বোস প্রাণ দিয়েছে, মাইক দিয়ে দে ওখানে। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে, আমাদের সমাজ ভেজাল চেষ্টা করা হচ্ছে। এ ভারতবর্ষে মুসলমান কিছু করেনি, হিন্দুরা করেছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা ইতিহাসের। যেমন আমাদের জাতির পিতা ছিলেন
মহাত্মা গান্ধী, যেমন এই ভারতবর্ষের অনেক ব্যক্তি যাকে আমরা সীমান্ত গান্ধী বলতাম, খান আব্দুল গফফার খান। আপনাকে জানেন, খান আব্দুল গফফার খান তার জীবনে 35 বছর জেলে বন্দী ছিল ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্যে। কেউ বলবে না কথা। আজকে ভারতবর্ষের সরকার ওনার বই থেকে সেগুলো তুলে দিচ্ছে। আপনারা কি জানেন যে স্লোগানটা দিয়ে সেদিন বিপ্লবীরা শহীদ হতো, আন্দোলন করতো, ফাঁসির মঞ্চে চলে যেত, ইনকলাব। সেই ইনকলাব স্লোগানের মালিককে, সেই ইনকলাব স্লোগানকে সৃষ্টি করেছিল মৌলানা আশরাফ রুহানি। আপনারা কি জানেন যে সেদিন আস্তে আস্তে ফাঁসির মঞ্চে চলে গেছিল আশরাফুল্লাহ। কাকুরি মামলায় আশরাফুল্লাহ ফাঁসি হয়েছিল। আপনারা কি জানেন যখন তার ফাঁসি হচ্ছে তখন ব্রিটিশ তাকে জিজ্ঞেস করছে তোমার সেই ইচ্ছা বলো, তখন আশরাফুল্লাহ কি বলছে জানেন? তিনি বলছেন মেরা এখতিয়ার जो है रखने कोई जरा खाटी पतन मेरे कफन হিলছে আমার যখন দেবতা কফন বন্দী হয়ে যাবে তার উপরে যারা চলে ভারতবর্ষের মাটি দিয়ে এই ছিল আশরাফুল্লাহ। আপনারা জানেন ভারতবর্ষের যে খবর যে সিপাহী বিদ্রোহকে সমর্থন করেছে, যে সিপাহী বিদ্রোহ ঝাঁপিয়ে দাঁড়ি হাজার মহল সকলে থেকে বিখ্যাত, সেই সিপাহী বিদ্রোহের দিল্লির বুকে 27,000 মৌলানাকে বদল করা হয়েছিল। সেদিন ব্রিটিশ সরকারকে এই কথা কি বলা হয়? ইতিহাসকে বিকৃত করে মুসলমানদের দুষ্কর্ম মানানো হচ্ছে। হিন্দু মুসলমানদের কোন দুষ্করি নেই, কৃত্রিমভাবে বিভাজন, কৃত্রিমভাবে দুষ্করি তৈরি করা হচ্ছে। এটাই আমাদের দুর্ভাগ্য। তাই এলাকার মানুষ, বাংলার মানুষ এই রাজনীতির সর্বত্র কোনো দল নাই। এর মধ্যে বিজেপি পার্টি হাতি হাতি পাপা করে ছুটে গেছে। মমতা ব্যানার্জি আজকে শহীদ দিবস নাটক করছে, এই মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় এই বাংলায় বিজেপি পার্টিকে একসঙ্গে নির্বাচনী সহযোগিতা করে নির্বাচনী গঠবন্ধন বানিয়ে এই বিজেপি পার্টিকে এই বাংলায় প্রবেশ করেছেন মমতা ব্যানার্জি। আপনারা ভুলে গেছে তিনি সব কিছু দেখবেন, তিনি নাটকে বিশ্বাস করবেন। আপনাদের ভালো বলি, সাল 2011 আমি তখন পার্লামেন্টের মেম্বার, সোনিয়া গান্ধী একজন ডাকলেন আমাকে, দেখে বললেন অভিক বাংলায় নির্বাচন আসছে, কি করা যায় বলো? আমি বললাম ম্যাডাম এই মুহূর্তে বামফ্রন্টে মমতা ছিল করতে গেলে মমতাকে আমাদের দরকার, আমি মমতাকে সহযোগিতা করি। আমি বলছিলাম কিন্তু অদ্ভুতভাবে মমতা আসার পর এই মমতাকে সব থেকে আগে আক্রমণ করলো তাকে জানেন এই কংগ্রেস পার্টি। পশ্চিমবঙ্গ জুড়ে কংগ্রেস পার্টির অফিস কর্মী রেলে তুলে আমরা যে খুন করে এই মমতা ব্যানার্জি। হ্যাঁ, ইতিহাস হচ্ছে আমাদের পঞ্চায়েত ভোট করে যায়নি, মিউনিসিপালিটি ভোট করে যায়নি, কোন রাজনীতি কথা বলতে যায়নি। মিথ্যাকে তার মিথ্যাকে আমাদের মুর্শিদাবাদের শয়ে শয়ে আমাদের কংগ্রেস কর্মীদেরকে পানি কেস দেওয়া হয়েছে। পানি কেস মানে কি জানে? মদক পাচার দিয়ে তাদের কংগ্রেস করতে না পারে। মমতা ব্যানার্জি আপনার আমলে শুরু যখন হলো এই বাংলায় আপনারা বলে দেওয়া এই বাংলায় 2011 সালের পর 15 বছর কেটে গেল, আপনারা দেখতে পেয়েছেন আজকে বাংলায় কি দেখছি আমরা। সেদিন 93 সালে যে গুলি চলেছিল, তাদের যারা মারা গেছিল, শহীদ হয়েছিল, আজকে খবর বার হচ্ছে সেই শহীদ পরিবারের জন্য যে কমিটি করেছিল চ্যাটার্জি কমিশন, সেই কমিশনের একটাও অনুমোদন এই বাংলার মুখ্যমন্ত্রী দেয়নি। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট যাতে পেশ হয় তাতে দীর্ঘদিন ধরে দাবি করে সমস্ত আন্দোলনের কৃতিত্ব নিয়েছে মমতা ব্যানার্জি। আর বাংলায় ভোট আদায় করেছে। শহীদের রক্ত তারা ব্যবহার করছে রাজনীতির কাজে, শহীদের রক্ত নিয়ে ব্যবসা করেছে এই মমতা ব্যানার্জি। সেদিন আমাদের নেতারা স্বর্গীয় বীরেন দাস থেকে আরম্ভ করে অতি ভরসা করেছিল, সবাই কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিল। আমি সামিল হইনি, আমি পালিয়ে গেছিলাম ছেড়ে। কিন্তু সেদিন
যারা সামিল হয়েছিল সকল শুনবেন না মমতা রাজি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। তাই যে কথাটা বলতে চাইছিলাম, সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে সভা, সেই সবাই শহীদ পরিবারের মানুষ, শহীদদের পরিবারের লোক প্রাপ্তন আছে, তাদের সঙ্গে আছে আপনার দলের তো দেখতে পাচ্ছেন সরকারের কিছু যাচ্ছে না। 3 দিন আগে আমাদের দিল্লি থেকে পরিচিত লোক আমাকে ফোন করেছে, দাদাকে क्या हो रहा है बांग्लादेश, बांग्लादेश क्या हो रहा है। सुबह पुलिस जाते हैं और शाम होते ही बागी पार्टी में शामिल हो जाता है। বলছে সকালবেলায় পুলিশ যাচ্ছে, সন্ধ্যে হতে হতে ব্যাংক ছিঁড়ে তারা বিজেপি পার্টির আরেকটা দল নব বিজেপি তাদের যোগদান করছে। আমি তখন বললাম স্যার ये लोग बागी नहीं है, हिंदी में 3 मिनट बोले बागी, तब बोले बागी लोग कौन है, अभी बोला ये लोग बागी नहीं है, ये तरह दागी है। जब पुलिस उनको घर में पहुंचे तो वो तरह दागी है, यही है ये दागी वो भागी, ये सारे दागी लोग हैं जो भाग रहे ममता बनर्जी को छोड़ रहे। अच्छा जाने तक तो वोट नहीं गए তারা কতটা কাপুরুষের বাস করতে মমতা ব্যানার্জি চলে গেলে মমতা ব্যানার্জি মনে করেছিল সকালে যেমন গাছের পাতায় শিশির দিদি থেকে মনে হয় মণিমুক্ত, মমতা ব্যানার্জি মনে করেছিল বিহার আমি এক একটা মণিমুক্ত বিহার দিলাম আর এমন মমতা ব্যানার্জিকে বলতে ইচ্ছা করছে তাই পর সামনে দিয়ে বনে মোদি বনে হিরে এই বাংলা যারা মনে করবে বিজেপি দিলে লোক পাবে, ন্যায় দিলে লোক পাবে, সবাই একটা কংগ্রেস ভালো কংগ্রেস একটা গোল আছে আপনার সঙ্গে এই বাংলায় কংগ্রেসকে মজবুত করুন। তাহলে আমার সময় শেষ হয়েছে, আমি আরেকটা কথা বলে শুনবো, তাহলে এই বাংলায় কংগ্রেস কর্মীরা আপনার ঐক্যবদ্ধ হন, আপনার ঐক্যবদ্ধ হলে এই বাংলায় পরিবর্তন হতেই হবে। কিন্তু একটা কথা বলবো, না সংঘাত না তকলিফ, মজা কে হাসিয়ে